নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শেষ অঙ্ক কলমে রিমিতাকর। অতনু মায়ের বলা কথাগুলো শোনার পর অনেকক্ষণ চুপ করে বসেছিল। তার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল কি যেন তার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। চেষ্টা করেও সে ধরতে পারছে না যে একান্তই কেবল তার ছিল, তা যেন অন্যরা কেড়ে নিচ্ছে। অতনু একবার মনে হলো বিয়ের সিদ্ধান্তটা না নিলে হয়তো ঠিক ছিল, কিন্তু এখন আর পেছন ফেরার পথ নেই। ললিতার সাথে সম্পর্কটা অনেক দূরে গিয়ে গেছে। যাই হোক, এই মুহূর্তে অতনুর মনের কথা বলার মানুষগুলো পৃথিবীতে একজনই হলো, সে হলো ললিতা। অতনু নিজের ঘরে এসে ললিতাকে ফোন করলো। ফোনটা ধরে ললিতা বলল, কি গো, তোমার মা আর বোনকে বিয়ের কথা বলেছ? কি বললো তারা? অতনু চুপ করে থাকে। কি হলো, কোনো ঝামেলা হয়েছে? গভীর দীর্ঘশ্বাস ফেলে অতনু বলল, পুরোটাই ঝামেলা হয়ে গেল। মানে? মা বলে দিয়েছে বিয়ে করলে আমাকে বাড়ি ছাড়তে হবে, তোমাকে মা বাড়ি ঢুকতে দেবে না। মানে? বিয়েতে মায়ের আপত্তি নেই, কিন্তু বিয়ের পর আমাদের ভাড়া বাড়িতে উঠতে হবে। তুমি চুপ করে মেনে নিলে, কিচ্ছু বললে না? কি বলবো বলো? মা বলল আমার বাড়ি আমি যাকে খুশি দিতে পারি, যা খুশি সিদ্ধান্ত নিতে পারি। বাহ, ফ্যান্টাস্টিক! তুমি একমাত্র ছেলে, একমাত্র বংশধর, তোমাকে বঞ্চিত করে অন্য কাউকে বাড়িটা দিয়ে দেবে? আর অন্য কেউ মানে নিশ্চয়ই পাড়ার লোককে তোমার মা দেবে না, তার মানে নিশ্চয়ই মেয়ে জামাইকে দেবে। তোমাকে আমি আগেই কথাটা বলেছিলাম। ঠিক, তুমি আগেই আন্দাজ করেছিলে, আমি কিন্তু একটু বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি অলিদের দুম করে চলে আসার কারণটা। মুখে বলছে ঐশীর জন্য এসেছে, দেবরূপ যে এত বড় ছকবাজ আগে বুঝতে পারিনি। সারা জীবন অলি মা বাবার জন্য কোনো দায়িত্ব পালন করলেন না, অথচ এখন এত বড় বাড়িটা কায়দা করে মাকে দিয়ে লিখিয়ে নিতে এসেছে। তোমার মাকে দিয়ে তৈরি, মানে তোমার মা কি দিয়ে তৈরি বলতে পারো? এখন কি ভীমরতি ধরেছে? আচ্ছা, তোমার মেয়ে কোথায় থাকবে? সেও কি ভাড়া বাড়িতেই থাকবে? না না, ঐশীকে মা ছাড়বে না, সে নাকি তোমার সাথে মানে নতুন মায়ের সাথে মানাতে পারবে না, তার মনে চাপ পড়বে, তাই এই অবস্থা। আমি বুঝতে পারছি না, মায়ের কাছে এখন সবাই আপন, কেবল আমি পর হলাম কি করে? অথচ মা আগে আমাকে ছাড়া কিচ্ছু জানতো না। আরে বুঝতে পারছো না, তোমার বোন তো একদম ব্রেন ওয়াশ করেছে, তোমার পিছনে বিরাট পলিটিক্স চলছে। যাকে, তুমি এবার কি করবে ভাবছো? আমাকে আগে জানতে হবে বাড়িটা অলরেডি অলির নামে রেজিস্ট্রেশন হয়ে গেছে কিনা। কার কাছ থেকে জানবে? রেজিস্ট্রি অফিসে আমার পরিচিত একজন কাজ করে, তাকে দিয়ে গত 4-5 দিনের লিস্টটা একবার দেখতে হবে। অবশ্য একবার করা হয়ে গেলে কিছু করার থাকবে না, কিন্তু না করা হলে যেন করতে না পারে তার ব্যবস্থা করব। কিভাবে করবে? ওই ভদ্রলোককে মা আর অলির ফটো দিয়ে দেবো, রেজিস্ট্রি অফিসে ওরা গেলেও আমাকে খবর দেবে। আমি তখন গিয়ে হইচই করবো যে রেজিস্ট্রেশন হতে দেবো না। এটা খুব বোকা বোকা হয়ে গেল না? আইনত তুমি কিচ্ছু করতে পারবে না। তাহলে কি করব? তার চেয়ে অলির ব্যাঙ্গালোরে না ফিরে যাওয়া পর্যন্ত অফিস ছুটি নিয়ে টানা বাড়িতে থাকো। বাড়ি থেকে তোমার মা আর বোন একসাথে বেরোলে কারণ জিজ্ঞেস করবে, অথবা বাড়িতে অশান্তি করে ওদের আটকাবে। অলি যতদিন থাকবে তোমাকে এটা করতে হবে। ললিতার বুদ্ধি শুনে অতনু মুগ্ধ হয়ে যায়। এটাই একমাত্র উপায়, এখনকার মতো ব্যাপারটা আটকানো যাবে। অলি ফিরে গেলে সব থিতিয়ে যাবে, আর কিচ্ছু করতে পারবে না। মায়ের নামে বাড়ি থাকলে তার ছেলে বউ সেখানে থাকতে পারবে না, এটা হয় না। বিয়েটা না হয় বাইরে থেকে হবে, কিন্তু পরের দিন ললিতাকে নিয়ে গেলে মা নিশ্চয়ই মুখের ওপর দরজা বন্ধ করে দেবে না। মোটামুটি নিশ্চিন্ত হয়ে অতনু ফোনটা ছাড়ল। পরদিন সকালে অতনু অফিসে ফোন করে বলে দিল পড়ে গিয়ে কোমরে প্রচণ্ড চোট পেয়েছে, হাঁটাচলা করতে পারছে না, এখন টানা ছুটিতে থাকবে, ডাক্তারের অনুমতি পেলে তবেই অফিসে যাবে। সকালে অতনু অফিসে যাবে কি না জানতে চাইলে সে মাকে বলে দিল শরীরটা ভালো যাচ্ছে না, তাই এখন কদিন ছুটিতে থাকবে। এদিকে অলি মহা বিপদে পড়ল। দাদা যে এইভাবে ছুটি নিয়ে বাড়িতে থাকবে সে ভাবতে পারিনি। 2-1 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। দাদাকে কি বলে বেরোবে ভাবতে থাকে। সেই দিন রাতেই দেবরূপ অলিকে ফোন করে বলল, অলি, সজলবাবু একটু আগে ফোন করেছিলেন, বলছেন কাল দুপুর 1টা নাগাদ রেজিস্ট্রি হবে, তোমরা 3 জনে 12টার মধ্যে অফিসে চলে যাও, সজলবাবু গাড়ি পাঠিয়ে দেবেন বলেছে। সর্বনাশ, কালকেই? কেন?
আরে দাদা তো টানা ছুটি নিয়ে ঘরে বসে আছে, মানে মনে হয় গতকাল মায়ের কথায় কিছু সন্দেহ করেছে। আমরা কি বলে বেরোবো, মানে জানতে পারলে তো আর উপায় থাকবে না, ও তো আমাদের পিছু নেবেই। ইস, এত তীরে এসে তড়ি ডোবার জোগাড়। দাঁড়াও, ঠান্ডা মাথায় কিছু একটা উপায় বার করতে হবে। কি উপায়? তোমাদের তিনজনকে একসাথে বেরোনো দেখলে অতনু পিছু নেবে, তার থেকে ওকে বাড়ি থেকে বার করতে হবে। কিন্তু কি করে? ও এখন সহজে বাড়ির বাইরে যাবে বলে মনে হয় না। তাহলে উপায়? একটা কাজ করলে কেমন হয়, যদি অতনুকেই বাড়ির বাইরে পাঠানো যায় তো? কি কাজ? একমাত্র ললিতার কিছু হয়েছে শুনলে অতনু ছুটে যাবে, কিন্তু কে বলবে? মৌমা কি সাহায্য করতে পারবে? ঠিক, একমাত্র মৌমাই সাহায্য করতে পারবে। তুমি মৌমাকে বলো কাল সকালে কোনোভাবে যেন ললিতার ফোনটা সাইলেন্ট করে কোথাও লুকিয়ে রাখে, অতনু যেন ললিতাকে ফোন করতে না পারে। তারপর? তারপর কাউকে একটা দিয়ে অতনুকে ফোন করে বলতে হবে যে ললিতার বাড়িতে একটা কোনো বড় দুর্ঘটনা ঘটে গেছে, তাকে হসপিটালে ভর্তি করাতে হবে। এই কথা শুনলে অতনু ছুটে যাবে, কারণ অতনু জানে যে দুপুরে ললিতার বাড়িতে অসুস্থ বাবা ছাড়া আর কেউ থাকে না। অলির কেমন যেন এখন ভয় ভয় করছে। একটু এদিক ওদিক হলেই তো দাদা বুঝে যাবে, তখন আর উপায় থাকবে না। একটু ইতস্তত করে বললো, আমাদের কতক্ষণ সময় লাগবে? দাঁড়াও, আমি আর একবার সজলবাবুকে ফোন করে পুরো ব্যাপারটা বলি, রিকোয়েস্ট করি যাতে খুব কম সময়ে কাজটা হয়ে যায়। তোমাকে আমি ফোন করছি। অলির বুকের ভেতরটা ঢিপঢিপ করছে। কাল পুরো ব্যাপারটা তাকে একা একা করতে হবে। ঐশীকে জিতিয়ে দিতে হবে। ঐশীকে দাদার হাত ছেড়ে দিলে দাদা তাকেও সময়ের আগে বিয়ে দিয়ে দেবে। আবার একটা মেয়ের স্বপ্ন হারিয়ে যাবে। একটা অনাথ মেয়েকে এইভাবে হেরে যেতে সে যে কিছুতেই দেবে না। যাই হোক, 10 মিনিট পর দেবরূপের ফোন এলো। অলি ধরতেই সে বলল, জানো অলি, মানুষকে তার পেশা, পোশাক পরিচ্ছদ বা মুখের ভাষা দিয়ে সত্যিই বিচার করা যায় না। তার অন্তরটা কেমন সেটাই বিচার এবং বিচার্য বিষয় হওয়া উচিত। যেমন এই সজলবাবুকে বাইরে থেকে দেখলে বোঝাই যায় না তার একটা বিরাট বড় মন আছে। ঐশীর ব্যাপারটা নাকি পুরো খুলে বললাম, আমরা কেন চাইছি বাড়িটা হস্তান্তর করতে সেটাও বলল। আমাদের উদ্দেশ্য শুনে তিনি মুগ্ধ, বললেন এর চেয়ে ভালো কিছুই হতে পারে না। আর বললেন চাইলে উনি পুলিশ নিয়ে গিয়ে অতনুর সামনে দিয়ে তোমাদের তিনজনকে বাড়ি থেকে বার করে নিয়ে আসতে পারেন। তবে তিনি এখনই তা প্রয়োগ করতে চাইছেন না, কারণ শুভ কাজের আগে অশান্তি বিবাদ ঠিক হবে না। অতনুকে কোনোভাবে 1 ঘন্টার জন্য বাড়ির বাইরে পাঠাতে পারলে তোমরা কাজটা সেরে চলে আসতে পারবে। সজলবাবু শেষে বললেন, আমি আমার সব ক্ষমতা প্রয়োগ করে আপনাদের কাজটা যত সম্ভব তাড়াতাড়ি করিয়ে দেব। সত্যি গো, কত ভালো মানুষ আমাদের চারপাশে আছেন। আমার দাদাও তো এমন একটা হতে পারতো, তাহলে তার এসব কিছুই করতে হতো না। ঐশীকে তার মাকে হারতে হতো না, এত কষ্টও পেতে হতো না। মা থাকলে নিজের জন্ম পরিচয় জানলেও ঐশীর এতটা যন্ত্রণা হতো না। রাতের পর রাত কিভাবে মেয়েটা ছটপট করছে ভাবতে পারবে না। সারা রাত জেগে থাকে, ভোরের দিকে একটু ঘুমায়। আচ্ছা, ঐশীকে বাড়ির ব্যাপারটা বুঝিয়ে বলেছো? ও কি বলছে? প্রথমটা কিছুতেই রাজি হচ্ছিল না, বলছিল আমার কিছু লাগবে না, আমি এই বাড়ির কেউ নই, কেন বাড়ি নেব। আসলে ছোট তো, অভিমানে বলছিল। পরে তোমার পুরো পরিকল্পনাটা ওকে বললাম, বোঝালাম ওকে যে নিজের টাকায় পড়াশোনা করতে পারবে, যদি বিদেশে গিয়ে হায়ার স্টাডি করতে চায় তাহলেও কোনো সমস্যা হবে না। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় কথা, ওই মায়ের সাথে ওকে থাকতে হবে না। বোঝালাম যে বাবার সাথে নতুন মা যদি খারাপ ব্যবহার করে তাহলে জীবন তোর দুর্বিষহ হয়ে উঠবে, আর ঠাম্মির নামে বাড়ি থাকলে পরবর্তীকালে ওর বাবা বাড়িটা দখল করে নেবে, তাই ওর নামে বাড়িটা রেজিস্ট্রেশন করাটা খুব দরকার। এখনও বুঝেছে? হ্যাঁ, বুঝেছে। আসলে বাবার প্রতি ওর ভীষণ রাগ আছে। আসলে ছোট থেকেই দিনের পর দিন মায়ের প্রতি বাবার ব্যবহার দেখে এসেছে তো। অলি, এসব এখন থাক। তুমি আগে মৌমাকে ফোন করে বলো যে কাল যেন স্কুলটা অফ করে। দেখো আবার পারবে কিনা, শেষ মুহূর্তে বলা হচ্ছে। মৌমা আমার জন্য সব পারবে, ও নিজেও খুব চায় আমার দাদার উচিত শিক্ষা হোক। যাই হোক, ওকে বলো 12:30 নাগাদ ওর ননদের ফোনটা যেন সরিয়ে রাখে। না বললে কিন্তু হবে না, এইটুকুও কিন্তু ওকে করতেই হবে। বাকিটা আমি দেখে নিচ্ছি, আর কাউকে দিয়ে অতনুকে ফোন করাবো। এমনভাবে ব্যাপারটা করতে হবে যাতে ভয় পেয়ে ওর সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, বেশি ভাবনা চিন্তার অবকাশ না থাকে। তুমি এসব পারবে? কাকে দিয়ে করাবে? দেখছি, এত বড় জীবনে তো কত বন্ধু হলো, কেউ না কেউ নিশ্চয়ই এটুকু সাহায্য করে দেবে। আর তোমরা মোটামুটি রেডি হয়ে থাকবে। অতনু বেরিয়ে যাওয়ার 5 মিনিটের মধ্যে সজলবাবুর গাড়ি আসবে, সাথে সাথেই উঠে পড়বে।
ললিতার বাড়িতে যেতে আসতে অতনুর খুব কম করে 1 ঘন্টা সময় তো লাগবেই। এর মধ্যে সব কাজ করে তোমাদের ফিরে আসতে হবে, কোনোভাবেই ওকে জানতে দেওয়া যাবে না। আচ্ছা, এখন রাখছি। অলির বুকটা তো ঢিপ ঢিপ করেই চলেছে। কাল একটা বিরাট পরীক্ষা সে দিতে চলেছে। জীবনে কখনো এমনভাবে মিথ্যের আশ্রয় নিতে হয়নি, কিন্তু এটা তো ঠিক মহৎ কাজের জন্য এটুকু মিথ্যের আশ্রয় তো নেওয়া যেতেই পারে। অলি মনে মনে ঠাকুরকে স্মরণ করে, হে ঠাকুর, ঐশীকে জিতিয়ে দাও, কাল যেন সে জয়ী হতে পারে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ, অন্তিম পর্ব আগামীকাল আসছে।